This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবিটা দেখলেন? সেই ছোটবেলায় দেখা ওই মেগা সিরিয়ালে স্বর্গের মতো লাগছে না? সোশ্যাল মিডিয়ায় নিয়ে কিন্তু লেখালেখিও শুরু হয়ে গেছে, জানেন তো। আসলে মহাকুম্ভের আগে প্রয়াগরাজ স্বর্গ হয়ে গেল কিনা সে নিয়ে তো ওই সোশ্যাল মিডিয়া এখন সরগরম। কিন্তু এই স্বর্গীয় দৃশ্য ভক্তকুলকে যতই খুশি করুক, যোগী আদিত্যনাথকে ডেফিনেটলি খুশি করেনি। আমি নিশ্চিত উত্তরপ্রদেশ পুলিশকে তো আরও বেশি নয়, কারণ যোগী আদিত্যনাথ হন বা উত্তরপ্রদেশ পুলিশ, তারা কিন্তু ওই পরিষ্কার আকাশ চান, যাতে ওই হাজার হাজার সিসিটিভি ক্যামেরার ড্রোনের নজরদারিতে কোনো বাধা না আসে। কারণ এই কুয়াশা দেখে ভক্তকুল যেরকম খুশি হবে, সেরকম জঙ্গিরাও ভারী খুশি হবে। যোগী আদিত্যনাথ আর মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো নাম রাজনৈতিক পটভূমিকায় 180 ডিগ্রি উল্টো দিকে থাকা। এবার ধর্মীয় বা রাজনৈতিক এদের দুজনের কোনো চিন্তাই মিলবে না আমি নিশ্চিত। কিন্তু উত্তরপ্রদেশ আর বাংলার এই দুই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থান যতই বিপরীতমুখী হোক, চিন্তা যতই বিপরীতমুখী হোক, দুশ্চিন্তাটা যে একমুখী এবং মিলে যাবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ যোগীর রাজ্যে যদি কুম্ভ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে রয়েছে গঙ্গাসাগর মেলা। এবার মকর সংক্রান্তির সময় রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে, এটা তো ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। বা যদি সেটা সত্যি হয় তাহলে বাতাসে জলীয় বাষ্প বাড়বে। আজকে সকালেই কিন্তু কলকাতা বিমানবন্দরে বেশ কিছু বিমান যথাসময়ে উঠতেও পারেনি, নামতেও পারেনি। সুতরাং বুঝতে পারছেন ঘন কুয়াশা হলে কী হবে। যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে তাহলে এই গঙ্গাসাগরে 4-5 জুড়ে ঘন কুয়াশা হওয়ার সমূহ সম্ভাবনা। তাহলে কি হবে বুঝতে পারছেন? ওই কুয়াশায় অনুপ্রবেশের আশঙ্কাটা যে অনেক বেশি লুকিয়ে রয়েছে তার ইঙ্গিত তো মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই দিয়েছেন। আর সেই জন্যই পুলিশকে ওয়াচ টাওয়ার বসাতে বলেছেন। মেলা শেষ হয়ে যাবার 7 দিন পরেও পুলিশ যাতে ওই গঙ্গাসাগর না ছাড়ে তার নির্দেশও দিয়ে রেখেছেন। অবশ্য আজ গঙ্গাসাগরে গিয়ে প্রকাশ্যে এই নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে একটা কথাও বলেননি মুখ্যমন্ত্রী। অত্যন্ত ভেবেচিন্তেই বলেননি, কারণ অসংখ্য মানুষজন আসবেন, সেখানে বারবার এই নিরাপত্তাজনিত সংশয়ের কথা প্রকাশ করলে একটা অকারণ প্যানিক তৈরি হতে পারে। কিন্তু সেটা না বলেও যেটা বলেছেন সেটাও কি কম উদ্বেগজনক? আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। তারপরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়। যখন এই কথাগুলো বললেন তখন মুখ্যমন্ত্রীর মুখটা খেয়াল করলেন, থমথমে। তিনি কল্পনাও করতে পারেনি যে নিরীহ মৎস্যজীবীদের ওপর এভাবে কেউ নির্যাতন করতে পারে। বিশেষ করে ভারত যেখানে এই বাংলাদেশের মৎস্যজীবীদের চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে তবে ফেরত পাঠাচ্ছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুলবশত বাংলাদেশের জলসীমার কাছে পৌঁছে গেছিলেন ওই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা। একই ভুল তো বাংলাদেশের মৎস্যজীবীরাও করেছিলেন, এদিকে এসে আটকে পড়েছিলেন। সেই জন্য এই গতকালই তো মৎস্যজীবী বিনিময় হয়েছে। বাংলাদেশের
অসংখ্য মানুষ প্রত্যেক বছর প্রায় প্রত্যেক দিন চিকিৎসা করাতে এ বাংলায় আসেন, এখান থেকে সুস্থ হয়ে তারা বাড়ি যান। এটাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি কাউকে সুস্থ শরীরে ফিরে দিতে পারলে। একই চিন্তাভাবনার থেকে মুখ্যমন্ত্রী তো এই বাংলাদেশের মৎস্যজীবীদেরও চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারা অসুস্থ হয়েছিলেন, চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছেন। দেশে তো ফিরেছেন আমাদের মৎস্যজীবীরাও। কীভাবে ফিরেছেন? আমাদের মৎস্যজীবীরা দেশে ফিরেছেন শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে, ভাবা যায়। এবং এদের মধ্যে একজন ফিরেও আসেননি, কারণ এই ধরনের ঘটনা যে ঘটবে এই অভিজ্ঞতা সম্ভবত মৎস্যজীবীদের রয়েছে, অতীত অভিজ্ঞতা। আর সেই জন্যেই তারা ধরা দেবেন না বলে একজন সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, মারা গেছেন তিনি। তার মানে আমাদের পূর্ব দিকে এমন একটা দেশ রয়েছে যারা খাতায় কলমে আমাদের প্রতিবেশী, কিন্তু প্রতিবেশী সুলভ মোটেও নয়, শত্রু দেশ। শত্রু দেশ নতুন করে জন্ম নিয়েছে, যারা নিরীহ মৎস্যজীবীদের ওপর নির্যাতন করতেও দ্বিধা করে না। কেন্দ্রীয় সরকার তো পাহারা দিতে পারে না, আমাদের মৎস্যজীবীরা হয়তো গভীর জলের একটু দিশাহারা হয়ে ওদিকে চলে যায়, ওদেরও এখানে আসে। তো এখানে এলে ঠিকঠাক রেখে আবার ও দেশে ফেরত দেওয়া হয়। আর ওদিকে গেলে আমাদের লোকেরা যে অত্যাচার মারধর হয়, এবং তারপর আগে তো খুঁজেই পাওয়া যেত না। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর, এই সরকার আসার পর ফিরিয়ে আনার একটা উদ্যোগ হচ্ছে, ফিরে আসছে। মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে সবসময় নিজের কৃতিত্ব নেবার চেষ্টা করবেন না। বাকি যে বিষয়টা মারধর করা হয়েছে সেটা অবশ্যই আমার মনে হয় জানানো দরকার কেন্দ্র সরকারকে, এবং কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে। ভারতের মৎস্যজীবীদেরকে বাংলাদেশ মুক্তি দিচ্ছে, এইটা দুটো দেশের সম্পর্কের মধ্যে একটা কি বলবো, একটা মানে এত টেনশনের মধ্যে একটা খোলা হওয়ার সূত্রপাত ছিল। সুতরাং এমতাবস্থায় যদি এই মৎস্যজীবী বা তাদের পরিবার এই অভিযোগটা করেন, তাহলে এটাকে যতটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। যদি দেখা যায় যে তারা এরকম কোনো অভিযোগ করছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা হঠাৎ করে ক্যামেরার সামনে এসে করছেন, তাহলে কেন করছেন? এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী উদ্দেশ্য রয়েছে? উনি কি কোনো কারণে RSS এর নির্দেশেই কথাটা বলছেন কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। যারা দেখতে নারী তার উঠোন বেঁকা, একটা কথা আছে না, শতরূপের কথা শুনে সেরকমই মনে হচ্ছিল। দেখুন, ওই বাংলাদেশি যাদের এখান থেকে ফেরত পাঠানো হয়েছে তারা ওদেশে গিয়ে কি বলেছেন সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবেই সামান্যতম কৃতজ্ঞতা থাকলে তারা নিশ্চয়ই বলবেন যে কিভাবে এদেশে তাদের চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে ফেরত পাঠানো হয়েছে। আর ওখানে যে বাংলাদেশে গিয়ে আমাদের যে মৎস্যজীবীরা আটকে ফিরেছিলেন, তারা যখন ফিরেছেন তারা কিন্তু স্পষ্ট বলেছেন তাদের ওপর কীরকম অত্যাচার হয়েছে। আর এটা তো নতুন কিছু নয়। বেলঘড়িয়ার সায়ন ঘোষ বাংলাদেশে বেড়াতে গেছিলেন, ইট দিয়ে তার মাথা থেঁতলে দিয়েছিল বাংলাদেশিরা। এবার পাসপোর্ট ভিসা নিয়ে যে বৈধভাবে যাওয়া পর্যটককে যদি এভাবে নির্যাতন করা যেতে পারে, তাহলে যারা ওই দিক ভুল করে সীমানা পেরিয়ে, জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, তাদের যে বাংলাদেশ সমাদর করবে না সেটা বুঝতে তো খুব একটা কষ্ট হওয়ার কথা না। তবে রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং বাধ্যবাধকতা এ দুটো বড় বালাই, জানেন তো। ওই জন্য বললাম, কোনো ভালোকে ভালোভাবে দেখতে নেই, সোজাকে সোজাভাবে দেখতে নেই। এটা বোধহয় রাজনীতির একদম প্রথম পার্ট, অওয়াকহ। রাজনৈতিক বিভেদ ভুলে নাগরিকের নিরাপত্তার স্বার্থে আমাদের যে সচেতন হওয়াটা জরুরি, সেটা কবে ভাববো বলুন তো? কারণ বাংলাদেশ যে আর বন্ধুত্ব সুলভ বা বন্ধু রাষ্ট্রসুলভ আচরণ করছে না, সেটা তো পরিষ্কার। মোহাম্মদ ইউনূস সামরিক মহড়া করছেন, এটাকে ইংরেজিতে বলে মাসল ফ্লেক্সিং, ফুলিয়ে দেখাচ্ছেন কত পারি, কত আছে, কি করতে পারেন সেটা তো পরের প্রশ্ন। এটা তো খুব পরিষ্কার, মোহাম্মদ ইউনূস যতই সামরিক মহড়া করুন, যতই বলুন তার দেশের সেনাবাহিনী প্রস্তুত, যে কোনো সময় যে কোনো লড়াই কিভাবে তারা জিতে ফিরবেন সেটারই নাকি মহড়া দিচ্ছেন। সে মহড়া যে মহড়াতেই শুরু আর মহড়াতেই শেষ, এটা সবাই জানেন, মোহাম্মদ ইউনূস নিজেও জানেন। এটা পরিষ্কার, সরাসরি যুদ্ধ করে বাংলাদেশ কোনো সময় আত্মহত্যা করতে চাইবে না। তার থেকে অনেক সহজ রাস্তা আছে, জঙ্গি ঢুকিয়ে দেওয়া। এটাই তাদের পক্ষে অনেক সহজ রাস্তা। ঠিক যেভাবে পাকিস্তান 7 দশক ধরে আমাদের সঙ্গে ছায়া যুদ্ধ চালিয়ে গেছে। পাকিস্তান তো এখন তাদের বড় ভাই হয়েছে না, ওখানকার সেনা অফিসাররা এসে ওখানকার সেনাবাহিনীকে, বাংলাদেশি সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে। ফলে একই সঙ্গে
ওই নোহাউগুলো কীভাবে জঙ্গি টঙ্গি পাঠিয়ে আমাদের দেশটাকে বিরক্ত করা যায় সেটা নিশ্চয়ই শিখিয়ে টিকিয়ে দিচ্ছেন। দেখুন, সীমান্তরক্ষী বাহিনী এই পরিস্থিতিটা কিন্তু ধরতে পেরেছে, জানেন। এবং সেই জন্যেই কোচবিহার থেকে গঙ্গাসাগর পর্যন্ত 200টা জায়গাকে চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে ব্ল্যাক স্পট বলা হচ্ছে, যেগুলো দিয়ে যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে। তার মানে এই জায়গাগুলো মানে অ্যাকচুয়ালি সিলি বলুন বা দুর্বল জায়গাই বলুন, সেগুলো ছিল। এত জায়গা দিয়ে লোকজন তার মানে ঢুকেছে, এই দায়টা কি এড়ানো যায়? নাকি তখন ওপাশটাকে বন্ধুরাষ্ট্র ধরে নিয়ে সব কাজকর্মকেই বন্ধুত্ব সুলভ বলে ছেড়ে দেওয়া হয়েছে? আর অভ্যেস তো, সুতরাং এখনও সেই ফাঁকে সেই অভ্যেসের বসে বেশ কিছু লোকজন ঢুকে যাচ্ছে, এখন টনক নড়েছে। দেখুন, কার ওপর কতটা দায় চাপানো হবে সেটা তো পরের প্রশ্ন। দায় যে কেউ এড়াতে পারে না সেটা তো খুব পরিষ্কার, কিন্তু সব দায়িত্ব বিএসএফের ঘাড়ে চাপিয়ে আমরা যে আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো না সেটাও খুব নিশ্চিত। তাহলে আর ভুল করে মানে এখন যদি সবাই মিলে প্রশাসন থেকে শুরু করে আমরা, আমি, আপনি সবাই ঘুমিয়ে থাকি, তাহলে আর ভুল করে বাংলাদেশে যেতে হবে না, কারণ দেশের মধ্যেই আমরা বিপন্ন হয়ে যাব। আমাদের ঘরে বসেই বাংলাদেশি জঙ্গিরা আমাদেরই হত্যার ছক কষবে। নাকি ইতিমধ্যেই সেই ছক কষা শুরু হয়ে গেছে? পরিস্থিতিটা গোলমেলে, বুঝলেন তো। চারপাশে কুয়াশা, এই কুয়াশার আড়ালে কি অপেক্ষা করছে তা নিয়ে কয়েকটা কথা তো আজ বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। ছত্তিশগড়ের বিজাপুরে আজ পুলিশের কনভয়ে হামলা চালিয়েছে মাওবাদীরা। আইইডি বিস্ফোরণে রাস্তা বিশাল গর্ত হয়ে গেছে, পুলিশ কর্মীদের মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ থেকে এই 1.5 দশক মতো পিছিয়ে যান, এই সময় তো জঙ্গলমহলে এরকমই মাওবাদী হামলার খবর রেগুলার আসতো। শালবনীতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা, মনে পড়ে? তারপরই অপারেশন গ্রিন হান্ট শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে পরিস্থিতি অনেক বদলে গেছে, মাওবাদীরা অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসছেন। গত 10 বছরে পশ্চিমবঙ্গে মাওবাদী গতিবিধির কোনো সিরিয়াস খবর পাওয়া যায়নি। কিন্তু এটা তো একদিকে যদি স্বস্তির খবর হয়, মানে এই মাওবাদীর ভয় যাওয়াটা যদি একটু আমাদের নিশ্চিন্ত করে, তার বদলে মৌলবাদের ভয় তো ক্রমশ জাঁকিয়ে বসছে। বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন, খারেজি মাদ্রাসাগুলোতে দেশবিরোধী কার্যকলাপ হয়। এবার এই মন্তব্যের জন্য তাকে যথেষ্ট সমালোচিত হতে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তাকিয়ে দেখুন, খাগড়াগড় বিস্ফোরণের তদন্তে মুর্শিদাবাদের মুকিমনগর সহ একাধিক অনুমোদনহীন মাদ্রাসার যোগসূত্র সামনে এসছে। তার মানে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো আলপটকা হঠাৎ মনে হলো এরকম কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেননি। যতই সমালোচিত হতে হোক তাকে, তার কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তার মানে ছিল। কিন্তু বাম জমানাতেও যা হতো না, তৃণমূল জমানায় কি সেটাই হচ্ছে? নাকি গোটা ব্যাপারটা ছিল আগে, এখন সেটা আরও রিফাইন্ড হয়েছে? জেলে বসে কি জঙ্গিরা মগজ ধোলাই করছে? ঠিক যেরকম কিছুদিন আগে যখন আমাদের এই রাজ্যে ওই বিহার থেকে দুষ্কৃতীরা এসে ডাকাতি চালাচ্ছিল, 2-4টে খুনটুন করেছিল, তখন খোঁজ খবর করতে গিয়ে জানা গেছিল বিহারের জেলে বসেই কোনো এক ডন এই সমস্ত কাণ্ড কারখানাগুলোর মাস্টার মাইন্ড হয়ে ওই রিমোটে অপারেট করছিল। ঠিক একইভাবে জেলে বসে জঙ্গিরা কি মগজ ধোলাই করছে, স্লিপার সেল চালাচ্ছে? কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। TV9 বাংলা কয়েকদিন আগেই তো খবর করেছিল, ওই বহরমপুর প্রেসিডেন্সিয়ার বারুইপুর জেলে রয়েছে JMB সন্দেহে ধৃত প্রায় 40 জন জঙ্গি। গোয়েন্দারা জানতে পেরেছেন ওই বহরমপুর জেলে বসেই খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুল, সে ওই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের দিক নির্দেশ করত। মিনারুল আব্বাসদের সঙ্গে জেলে বসেই যোগাযোগ রাখত সে। পশ্চিমবঙ্গের STF জানতে চায় তারিকুল কি নির্দেশ দিয়েছে মিনারুলদের, JMB আর আনসারুল্লাহ
কোঅর্ডিনেশনটা ঠিক কিভাবে হচ্ছে। আজ পশ্চিমবঙ্গ এসটিএফ তারিকুলকে হেফাজতে নিয়েছে, তারপর অসমের এসটিএফও নিশ্চয়ই তারিকুলকে হেফাজতে নেবে। এবার এগুলো সব তো এই তদন্তের গতি প্রকৃতির বিষয়। দেখুন, আমাদের প্রশ্নটা খুব সিম্পল, জানেন তো, এই সমস্ত দেখে শুনে কি মনে হচ্ছে জানেন, পশ্চিমবঙ্গের জেলগুলোতে কি এভাবেই জঙ্গিদের জামাইয়াদর করা হয়? মৎস্যজীবীদের যেভাবে এখানে চিকিৎসা করিয়ে সুস্থ করিয়ে ফেরত পাঠানো হচ্ছে, ঠিক একই সহৃদয়তা কি এই জঙ্গিদের ক্ষেত্রেও ঘটে? রাজ্য পুলিশের এসটিএফ তারিকুলকে হেফাজতে নিয়েছে, এটা তো পরিষ্কার। এরপর তো আর চক্রান্ত কুৎসার ওই ভাঙা রেকর্ডটা বাজানো যাবে না। মুম্বাইয়ে জঙ্গি হামলার মূল পরিকল্পনা যে করেছিল সেই লস্কর জঙ্গি জাকিউর রহমান লঘভি যখন ওই পাকিস্তানের জেলে বন্দি, তখন তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। বুঝতে পারছেন, সবাই বুঝেছিলেন যে লঘভিকে কীরকম জেলে কিভাবে কড়া পাহারায় রেখেছিল পাকিস্তান। তারিকুলও যদি বহরমপুর জেলে বসেই জঙ্গি নেটওয়ার্ক চালাতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই মিলে আঙুল তোলার স্কোপটা কি পাবে না? জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে, অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত, শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। জেলের ভেতরে এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেশবিরোধী শক্তিকে আরও বেশি মদত দেওয়া এই রাজ্যের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্ত করে। ফলে এটা একটা তার উদাহরণ মাত্র। আপনি আপনার তুষ্টিকরণের রাজনীতির জন্য এই সব পুলিশদেরকে অপদার্থ করে রেখে দিয়েছেন, তাদের কাজ করতে দিচ্ছেন না, যাতে এই মুসলমান টেররিস্টরা ঢোকে, তারা থাকে। আপনার জনপ্রতিনিধিরা পেপার বানিয়ে দিয়ে ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে দিনের পর দিন, আর কাশ্মীর পুলিশ আর আসাম পুলিশ এসে এখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। লজ্জার। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু বিচিত্র ঘটনা ঘটে এবং মানে সমাজের যে কাঠামো তার কোথাও কোথাও কোনো ছিদ্র থাকে। তদন্তের স্বার্থে সেগুলি আরও তদন্ত দরকার হয়, তদন্তে আরও কিছু জানা যায়। এগুলো যুগ যুগ ধরে ভালো কাজ বেশি, আর কিছু অপরাধ কিছু ছিদ্র থাকে, তো সেগুলো ক্রমশ জানা যায়, জানলে ব্যবস্থা নিচ্ছে। জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন, তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে। বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান হয়ে যাচ্ছে। ঠিকই কথা, পশ্চিমবাংলার জঙ্গিদের স্বর্গরাজ্য না হলে অর্জুন সিংয়ের মতো জঙ্গি এভাবে ঘুরে বেড়াতে পারে, খোলা ঘুরে বেড়াতে পারে? ওর থেকে বড় জঙ্গি লস্কর-ই তৈবাতেও নেই। ও জীবনে যত লোককে খুন করেছে, যত লোককে খুন করিয়েছে, জীবনে যত লোকের ওপর গুলি চালিয়েছে, যত লোকের ওপর বোম মেরেছে, অত রক্ত লস্কর-ই তৈবার কোনো জঙ্গিও ঝরায়নি। ও তো সবচেয়ে বড় জঙ্গি। ও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মানেই তো পশ্চিমবাংলা জঙ্গিদের স্বর্গরাজ্য। জঙ্গি অস্ত্র এগুলো নিয়ে অর্জুনদার যে গভীরতা, যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সেই বিষয়ে আমি এই ব্যাপারে মন্তব্য করলে মনে হবে যেন একটা বিশেষজ্ঞের মন্তব্যকে আমি কন্ট্রাডিক্ট করছি। সন্ত্রাসবাদ কাউকে ছেড়ে কথা বলে না। আমরা সন্ত্রাসবাদ দিয়ে যেন ধর্মীয় মেরুকরণের রাস্তায় আমরা প্ররোচিত না হই, প্রভাবিত না হই, এইটাই আমার বাংলার মানুষের কাছে বক্তব্য। আমি কুণাল ঘোষের কথাটা শুনছিলাম, বলছিলেন সমাজে কিছু কিছু ছোট ছোট ছিদ্রের কথা, আর কি কিছু ছিদ্র থাকতে পারে বললেন। আমরা ওই যা যা পড়েছি তাতে লক্ষিন্দরের বাসর ঘরে ওই একটা ছিদ্রই তো যাবতীয় কেলেঙ্কারি ঘটিয়ে ছেড়ে দিয়েছিল। এক কালনাগিনী ওই এক ছিদ্র পথে ঢুকে কী কাণ্ড করেছিল আপনাদের মনে আছে? এত বড় একটা ঘটনা যেটা নিয়ে পুরো একটা কাব্য লেখা হয়ে গেছিল। এবার খেয়াল করে দেখুন, ওই একটা ছিদ্র পথেই তো, যেটা অধীর চৌধুরী বললেন, সন্ত্রাসবাদ ঢুকে সবাইকে কোথাও লক্ষ্য করে নিতে পারে। এবার যদি লক্ষ্য করে তাহলে সেক্ষেত্রে যে ভাগযোগ করে একে বাদ দেবো তাকে বাদ দেবো, এরমভাবে যে সন্ত্রাসবাদের সাপ ছোপল মারে না, সেটাও তো অধীর চৌধুরী স্পষ্ট করে দিলেন। দেখুন, কাজটা কোথাও গিয়ে অসম্ভব, মানে অত ছোট ছোট ছিদ্র বিভিন্ন জায়গায় থাকলে সব কটাকে যে বোঝানো
অসম্ভব সেটা কুণাল ঘোষের কথায় মনে হবে, কিন্তু লোকসভার ভোটেও তো অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন এই অধীর চৌধুরী। বহরমপুর থেকে 6 বার জেতা কঠিন এটা বুঝেও বিজেপি বা তৃণমূল কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাননি, কিন্তু আলটিমেট কী হয়েছিল? জিততে পারেননি। কেন পারেননি সেটাও নিজের মুখেই স্বীকার করেছিলেন। কোনো রকম রাগ ঢাক গুড় কিচ্ছু করেননি। লোকসভার ফল বেরোনোর পর অধীর চৌধুরী সোজা সাপটা বলে দিয়েছিলেন যে তিনি মেরুকরণের রাজনীতি করতে পারেননি, তাই হারতে হয়েছে। এবার লোকসভা ভোটের হার থেকে সম্ভবত এই বহরমপুরের প্রাক্তন সাংসদ কোনো শিক্ষা নেননি, জানেন তো। নাহলে এরকম গরম তাওয়ায় ঠান্ডা জল কোনো রাজনীতিক ঢালে? তিনি তো ঢাললেন। তিনি যদি বুঝতে পারতেন যে এটা রাজনীতিক সুলভ কাজ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই বলতেন না যে এখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির সময় নয়। আচ্ছা বলুন তো, যখন বাংলাদেশ যুদ্ধের মহড়া দিচ্ছে, ওই চট্টগ্রামে ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার, ওই যে কটা আছে আর কি, সে কটা নিয়ে দৌড়ঝাঁপ করছে, দেখো রে কত সেনা চলেছে সমরে করে গা ঘামাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে যুদ্ধের জন্য তাদের সেনাকে তৈরি থাকতে হবে, বা কার সঙ্গে যুদ্ধ কেউ জানে না, তখন অনেকেই তো জানতে চাইছেন যে বাংলাদেশ কি ছায়ার সঙ্গে যুদ্ধ করছে নাকি ছায়া যুদ্ধ চালাচ্ছে। এইটাই ইম্পর্টেন্ট। সেনাবাহিনীকে সামনে কুচকাওয়াজ করাচ্ছেন মোহাম্মদ ইউনূস, আর আড়ালে কি জঙ্গিদের পাঠাচ্ছেন ভারতের বিরুদ্ধে লড়তে। ওই কুচকাওয়াজেই শেষ। এবার এই রকম যখন পরিস্থিতি, যখন এরকম চারপাশে একটা গরম ভাব দেখা যাচ্ছে, তখন কোনো রাজনীতিক কী করবেন? নর্মালি কী করেন আর কি, জাতীয় নিরাপত্তার কথা বললেও নিজের টার্গেট ভোটারদের কাছে পৌঁছতে থাকবেন, তাদের পাশে থাকতে চাইবেন এবং তাদের কাছে বার্তা দিতে চাইবেন। এটাই তো স্বাভাবিক। দেশের নিরাপত্তা সবার আগে, কিন্তু ভোট ব্যাংক তাদের গুরুত্ব কিছু কম নাকি? এ কথাটাই তো যবের থেকেই বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হয়েছে, তবের থেকে আমাদের নেতারা আমাদের শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। আমরাও বুঝে গেলাম, সবাই বুঝেছি। মানে চট করে তো আমরা এই জিনিসগুলো এমনি বুঝি না, আমাদের রাজনীতিকরা বুঝিয়ে দিলে বুঝাই, তা বুঝেছি। কিন্তু এত রাজনীতিক বোঝানোর পরেও অধীর চৌধুরী বোঝেননি। তার নিশ্চয়ই একটা কথা মনে হচ্ছে, জানেন তো, নিশ্চয়ই উনি ওই অমনোযোগী ছাত্র হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই ঠিকমতো ফলো করছেন না। করলে দেখতেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে শুভেন্দু অধিকারী যেমন এপারের সংখ্যাগুরু হিন্দুদের ভোটটাকে একজোট করতে চেষ্টা করছেন, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও তো এপারের সংখ্যালঘু মুসলিম ভোটের ওই পাস মার্কসটা নিশ্চিত করে, বা অলমোস্ট ফুল মার্কসটা নিশ্চিত করে বলতে পারেন, লেটার পেতে হিন্দু ভোটের জন্য ঝাঁপিয়েছেন। বাংলাদেশি হিন্দুদের আমাদের লোক বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কেউই বলেননি বাংলাদেশ যুদ্ধের জিগির তুলছে বা জঙ্গিদের শিখিয়ে পড়িয়ে এপারে পাঠাচ্ছে বলে এই সময় আমরা রাজনীতির কথা ভাবব না। কেন বলেননি? কারণ অস্তিত্বের প্রশ্ন। শুভেন্দু অধিকারী জানেন যে রাজ্যের প্রায় 70% হিন্দু ভোটের থেকে যদি আর 5% মতো বাড়তি ভোট পাওয়া যায়, তাহলেই 26-এর বিধানসভা ভোটে তৃণমূলের অনেক হিসেবে উল্টে পাল্টে দিতে পারে বিজেপি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা জানেন, এবং এটাও জানেন বিজেপির যেটা শক্তি, সেই হিন্দু ভোট থেকে যদি আর কিছুটা এপাশে ভাঙিয়ে আনা যায়, এনে ওই নিজেদের সংখ্যালঘু ভোট ব্যাংকের সাথে যোগ করা যায়, তাহলে তারা বিজেপির আরও ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারবেন। অঙ্কটা বুঝতে পারছেন? 2026-এর আগে এই অঙ্কটা খুব জরুরি। এটা রাজনৈতিক নেতারা প্রত্যেকে কষছেন। এবার শুধু দুজনের নাম বললাম, তা বলে সিদ্দিকুল্লাহ চৌধুরীও কি বসে আছেন নাকি? তিনিও তো স্থান, কাল, পাত্র বিচার করে নিজের মতো অঙ্ক কষতে শুরু করেছেন। এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। হিন্দু সনাতন ধর্মের চেহারা নষ্ট করার, কালিমালিপ্ত করার মানুষের অভাব নেই। এই স্রোতের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, তবেই সনাতন ধর্ম বাঁচবে।
মসজিদের নামাজি মুসল্লিরা বের হচ্ছেন, তার হাতে রবি ঠাকুর সনাতন ধর্মের বন্ধুত্বের রাখি পড়াচ্ছেন। আজ এই সনাতন ধর্ম রক্ষা করার দায়িত্ব কি উত্তরপ্রদেশের হিন্দি ভাষীদের? দুদিনের দুটো বক্তব্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী শুক্রবার কলকাতার পার্ক সার্কাসে বলেছিলেন তিনি বা তার সংখ্যালঘু সমর্থকরা তৃণমূলের জন্য যতটা করেছেন বা করছেন, নবান্ন তার কতটা মূল্য দিয়েছে তা নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। ওয়াকফ বিলের ওই বিরোধিতার ক্ষেত্রেও যিনি পার্টি লাইনের সাথে নিজের লাইনটাকে গুলিয়ে যেতে দেননি, একদম সযত্নে আলাদা করে সেটাকে এস্টাবলিশ করেছিলেন নিজের ওই ভোট ব্যাংকের কাছে, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন আচমকা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ওই বইমেলার উদ্বোধন করতে গিয়ে সনাতন ধর্ম নিয়ে চিন্তিত হয়ে পড়লেন? এতদিনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো তার মাথায় ঢুকেছে? সিদ্দিকুল্লাহ কি বুঝেছেন যে সংখ্যালঘু ভোট তো আছেই, কিন্তু সেই সঙ্গে যদি একটু ওদিক থেকে হিন্দু ভোটও চলে আসে তাহলে তাদের জোটেরই লাভই লাভ। মানে জোট যদি ক্ষমতায় থাকে তাহলে তারও ক্ষমতায় থাকাটা ঠেকায় কে? আলটিমেটলি তো বড় ঠেকা ভোটের ঠেকা। এটা ভেবেই কি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সনাতন ধর্মের ভালো মন্দ নিয়ে মাথা ঘামাতে শুরু করলেন, সংখ্যাগুরু ভোটটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন? মুশকিল কি জানেন, তার কথায় তো সংখ্যাগুরু ভোট আরও একজোট করার আবার সুযোগ পেয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী। তিনি তো প্রশ্ন তুলতেই পারেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন সনাতন ধর্ম নিয়ে পরামর্শ দেবেন? ইনফ্যাক্ট রাজ্যের বিরোধী দল নেতা এই প্রশ্নটা তুলে দিয়েছেন। অর্থাৎ অধীর চৌধুরী যতই মনে করুন যে এই সময়টা ধর্মের ভিত্তিতে রাজনীতি করার সময় নয়, অন্যরা বোঝাচ্ছেন রাজনীতিতে সবটাই সুসময়। শুধু নিজের তাসটা বুঝে শুনে খেলে যেতে হয়, তাতে যার যা হবে হোক। সাধারণ মানুষের কথা ও ঠিক আছে, তারা তো নিবেদিত প্রাণ, নিজেদের পায়ের তলার মাটিটা আরও শক্ত হলেই হলো। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং সনাতনীদের বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে এই বক্তব্যের ভিডিও সংগ্রহ করে অবিলম্বে বিভিন্ন থানায় এফআইআর করুন এবং আমি অন্তত প্রতিবাদে নামব। যেমন ফিরহাদ হাকিমকে বিধানসভার ভিতরে হাতে গীতা নিয়ে ক্ষমা চাইনি দুঃখ প্রকাশ করিয়েছিলাম। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই হিন্দু ধর্ম সম্পর্কে যে ব্যাখ্যা অপব্যাখ্যা, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব এবং আমি হিন্দু সমাজকে বলছি ওনার নামে বিভিন্ন থানায় এখন যাওয়ার দরকার নেই, নতুন বিএনএস এর নিয়ম অনুযায়ী মেল করে এফআইআর করব। 1935 সালে ভারত শাসন আইন চালু করেছিল ব্রিটিশরা। অন্তর্বর্তী সরকার গঠনে নির্বাচন শুরু হয়েছিল। একটু একটু করে আসলে ভারতীয়দের হাতে তখন ইংরেজরা তুলে দিচ্ছিল ক্ষমতাগুলো আর কি। এই বন্দোবস্ত মুসলিম লীগ একমাত্র স্বীকার করেনি। তাদের দাবি কী ছিল? হয় আলাদা দেশ, নয়তো আলাদা ভোট। মানে আলাদা ভোট ব্যবস্থাটার ব্যাপারটা একটু অদ্ভুত, জানেন তো কী দাবি সেই জানেন তো? সেই দাবি করেছিল তারা যে ভারতের যেখানে যেখানে সংখ্যালঘু মানুষ বেশি সেখানে কংগ্রেস নির্বাচনের প্রার্থী দিতে পারবে না, সেখানে মুসলিম লীগই প্রার্থী দেবে। অর্থাৎ আজকের যেটা ভোট ব্যাংকের রাজনীতি, মানে ওই সেই ধর্মীয় মেরুকরণ, সেটারই আইনি বন্দোবস্ত চেয়েছিল মুসলিম লীগ। মোহাম্মদ আলী জিন্নার প্রস্তাবে প্রথম থেকে আপত্তি ছিল মহাত্মা গান্ধীর, ফলে মুসলিম লীগের প্রস্তাবটা খারিজ হয়ে যায়। ইতিহাস সাক্ষী, মহাত্মা গান্ধীকে তখন একসঙ্গে তিনটে লড়াই লড়তে হচ্ছিল। একটা ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে, একটা এই মুসলিম লীগের দাবির বিরুদ্ধে, আরেকটা সুভাষচন্দ্র বসুকে আটকাতে। সুভাষচন্দ্র বসুকে দ্বিতীয়বার ওই কংগ্রেস সভাপতি পদে একদম দেখতে চাননি মহাত্মা গান্ধী। চেয়েছিলেন পট্টাভি সীতারামাইয়াকে সভাপতি করতে, কিন্তু সব রকম চেষ্টা করেও মহাত্মা গান্ধী ওই ভোটে সুভাষকে আটকাতে পারেননি। সীতারামাইয়াকে 203 ভোটে হারিয়ে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি হয়েছিলেন সুভাষ। কিন্তু তারপর আর বেশি দিন তার কংগ্রেস করা হয়নি। মহাত্মা গান্ধীর সাথে দূরত্বটা এতটা বেড়ে গেছিল যে 1939-এই কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়েন। পুরনো ইতিহাস নতুন করে মনে পড়ে গেল। ইনফ্যাক্ট নতুন করে যে মনে পড়িয়ে দিলেন না, এই জন্য কুণাল ঘোষের এটা ধন্যবাদ প্রাপ্য, কারণ তিনি
রেগুলারই দেখুন কোথাও কিচ্ছু নেই। আচমকা সুভাষচন্দ্র বসুর কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়ার কথাটা কীরকম সবার মনে করিয়ে দিচ্ছেন। এবং আবার আমরা সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটু পড়াশুনো করতে, চর্চা করতে, ঠিক কী হয়েছিল, কি করেছিলেন, কতটা সফল হয়েছিলেন, কোথায় কৃতিত্ব, এই সব বিষয়গুলো আবার ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছি। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন যথাযথ সম্মান দেখালেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কিন্তু তারপরেও যেটা বললেন সেটা শুনে জাস্ট একটা কথা মনে হচ্ছিল, জানেন তো, কিছু কিছু বিষয় আছে দেখবেন যেখানে যেখানে ইলেকট্রিকের পোস্ট থাকে বা ওরকম ক্ষেত্রগুলোতে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা থাকে, বিপজ্জনক, হাত দিবেন না। এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলোকে না ছোঁয়াই ভালো, নাহলে লোকে আবার নানা রকম তুলনা টেনে আনার সুযোগ পেয়ে যায় এবং মনে করে এটা তো এই বিষয়গুলোকেও এর মধ্যে টেনে না আনলে হতো না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে বহু জিনিস বদলে যায়, তাদের অবস্থান বদলায়, মানুষের মনে তাদের একটা অন্য কুলুঙ্গিতে তাদের জন্য জায়গা রাখা থাকে। ওই দেখবেন হল অফ ফেম বলে একটা বিষয় থাকে না, যে তাদের এটার মধ্যে টেনে এনে খুব একটা লাভ ঠাভ নেই আর কি। এরকম বিষয়গুলোকে কেউ যদি টানতে যান তখন তো আবার তাকে নিয়ে অনেক রকম প্রশ্ন অনেকের মনে উঠতে থাকে। এই যেরকম কুণাল ঘোষের কথার পর অনেকেরই মনে হচ্ছে কাজটা কি ঠিক করলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনাটা করার খুব দরকার ছিল। এটা করতে গিয়ে তিনি অস্বস্তিতে ফেলে দিলেন না তো আবার দলনেত্রীকে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন এটা ইদানিংকালে এটা অবশ্য একটা ট্রেন্ড, জানেন তো, মানে তৃণমূলের ক্ষেত্রে তো এই ট্রেন্ডটা বারবার দেখা যাচ্ছে যে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মা শারদার সাথে তুলনা করছেন, কখনো কেউ বিদ্যাসাগরের কথা মনে করিয়ে দিচ্ছেন, আবার কুণাল ঘোষ সুভাষচন্দ্রের সঙ্গে তুলনা টেনে আনলেন। সুতরাং সেই দিক থেকে দেখলে পুরোটা এক লাইনে বাঁধা বলে মনে হতেই পারে। অন্তত প্রশ্ন অন্য, এই তুলনা টানার অনুপ্রেরণাটা কুণাল ঘোষ কার কাছ থেকে পেলেন বলুন তো? যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে ভুল করেছিল কংগ্রেস। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির এই উপলব্ধিই কি কুণাল ঘোষকে সুভাষচন্দ্রের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনাটা টানতে বাধ্য করলো? কে জানে, রাজনীতিতে তো কোনো কিছুই অসম্ভব না, তাই না? দেখুন একটু কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছেন, এটা তো বাস্তব, এবং করে দলটাকে একটা সলিড জায়গায় পৌঁছে দিয়েছেন, এটাও বাস্তব। তৃণমূলের ভিন রাজ্যের ভেঞ্চার যতই ব্যর্থ হোক, যে মাটিতে দলটার জন্ম সেই মাটিতে মাটি মানুষ যে কংগ্রেসকে অনেক পেছনে ফেলে দিয়েছে এ নিয়ে জাস্ট কোনো সন্দেহ নেই। এই যে আজকে সবাই শূন্য শূন্য বলেন, অস্তিত্বের সংকট, সেই সমস্ত জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান যে অনস্বীকার্য, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। 34 বছরের বাম শাসনকে সরিয়ে সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বুঝিয়ে দিয়েছেন যে তার আলাদা দল গড়ার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। কিন্তু কুণাল ঘোষ তুলনাটা টানতে গিয়ে এই যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানাটানি করলেন, তাতে তো পুরো বিষয়টার একটা ডাইলিউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো।
তার হাতের কাছে তো আরও অনেক উদাহরণ ছিল, সেগুলো নিয়ে টানাটানি করলেই পারতেন। সুভাষচন্দ্র বসুকে একটু ছেড়ে দিলেই তো হতো। এই যে ধরুন প্রণব মুখোপাধ্যায় ছিলেন, পি চিদম্বরম ছিলেন, এই মুহূর্তে এই দুজনের কথা চট করে মনে পড়ে গেল। দুজনেই কংগ্রেস ছেড়ে আলাদা দল গড়েছিলেন। আপনারা জানেন প্রণব মুখার্জি করেছিলেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, আর পি চিদম্বরম তৈরি করেছিলেন তামিল মানিলা কংগ্রেস। গড়েছিলেন দল, কেউ সফল হননি। ঘরের ছেলেরা যেভাবে ঘরে ফেরে সেভাবেই দুজনেই ওই দল ফল উঠিয়ে দিয়ে কংগ্রেসে ফিরতে বাধ্য হয়েছিলেন। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তো ব্যতিক্রমী, কিন্তু কংগ্রেস ছেড়ে সফল হওয়ার ক্ষেত্রে তিনিই একমাত্র সাফল্য পেয়েছেন, আর কেউ পাননি এরমও তো বোধহয় নয়। কংগ্রেস ছেড়ে সফল হওয়ার ক্ষেত্রে প্রথম নামটা যার বলবো, এবারে খেয়াল করে দেখুন তো, ইন্দিরা গান্ধীর। 1969 সালে তাকে বহিষ্কার করলে আলাদা দল তৈরি করেছিলেন ইন্দিরা, নাম দিয়েছিলেন কংগ্রেস আই, ইন্দিরা কংগ্রেস। দিনে দিনে মূল কংগ্রেসের ওই জোড়া বলদ চিহ্ন ছেড়ে ইন্দিরা কংগ্রেসের হাত চিহ্নের নিচে যাবতীয় কংগ্রেসের ওই নেতাকর্মীরা সবাই জড়ো হয়েছিলেন। একের পর এক ভোটে সাফল্য পেয়ে জোড়া বলদ চিহ্নটাকেই হাত মুছে দিয়েছিল। তেমনই মূল কংগ্রেসকে গুরুত্বহীন করে ইন্দিরা কংগ্রেসই প্রধান দল হয়ে উঠেছিল। এবার কংগ্রেস ছেড়ে সফল হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় নাম কার? শরদ পাওয়ারের। মারাঠি এই নেতা এবং তার দল এনসিপি এই সেদিনও মহারাষ্ট্রে কিংমেকার ছিল। কুণাল ঘোষ কি ইচ্ছে করেই ইন্দিরা গান্ধী বা শরদ পাওয়ারের নামটা ভুলে গেলেন? এদের সরিয়ে এমন একজনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেন যাতে বিতর্কটা একটু বেশি হয়। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এটুকু মন্তব্য করতে পারে। এই সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আমাকে তোলা দাও, কাটমানি দাও, আমি তোমাদের লুটের অবাধ স্বাধীনতা দেব। এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি কুণাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে? কুণাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে। কুণাল বাবু মুখপত্র হিসেবে নিজেকে ভারের জায়গায় নিয়ে গিয়েছেন। কুণাল বাবু প্রিজন ভ্যানে উঠেছিল। আমাদের এই আরজি করের সময় আমরা দেখেছি সঞ্জয়, যার নামে অভিযোগ এসছে, তিনিও প্রিজন ভ্যানে উঠেছেন। কংগ্রেস থেকে বেরিয়ে এসে রাজনীতিবিদ হিসেবে নতুন দল প্রতিষ্ঠা করে সাফল্য পাওয়া, এটা সুভাষচন্দ্র বসুও যেটা পারেননি, প্রণব মুখোপাধ্যায় যেটা পারেননি, বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পেরেছেন। এটা বলার মধ্যে কোথাও ইতিহাস বিকৃতি নেই, এটার মধ্যে কোথাও নেতাজি বা প্রণববাবুকে অসম্মান করার নেই। এটা শুধু একটা নির্দিষ্ট পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি কৃতিত্বটা তার উল্লেখ আছে। দেখুন, যে যা খুশি বলুন, নেতারা তো এমনি এমনি কোনো কিছু বলেন না, এমনি এমনি কিছু করেনও না। কুণাল ঘোষ কীরকম সুন্দর করে ব্যাখ্যা করলেন তিনি কেন কি করেছেন। এবার সে বাদ দিয়েও কি আর ব্যাখ্যা নেই? অনুপ্রবেশ আর জঙ্গি বিতর্কে তৃণমূল যখন অস্বস্তিতে, তখনই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতের উল্টো দিকে দাঁড়িয়ে আরজি কর আন্দোলনে ওই যে শিল্পীরা অংশ নিয়েছিলেন তাদের হঠাৎ করে বয়কটের বার্তা দিয়েছিলেন কুণাল ঘোষ, মনে পড়ে? তেমনই তো সেই বিতর্কের মধ্যে আচমকা নেতাজির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে আরেকটা বিতর্কের জন্ম দিলেন। এই বিতর্কটা যে জন্ম নেবে তিনি কি জানতেন না? এই সব কিছুই কি আচমকা হঠাৎ করে ঘটে গেল, নাকি সবটাই সুপরিকল্পিত, অনেক পরিকল্পনার পর তারপর বলা? দেখুন, রাজনৈতিক নেতাদের না ভাবনা চিন্তা কোথার থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয় সেটা কিন্তু তলকুল খুঁজে পাওয়াটা আপনার আমার কম্য না। এটা মাথার মধ্যে রেখে দিন, শান্তি পাবেন। এই যে অনেক ভেবে চিনতে ঘোষণা করে তারপর সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে 70 দিন ধরে চলবে এই কর্মসূচি, জনদরদি কর্মসূচি, মানুষজনের জন্য কর্মসূচি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিও তো আরেকটা বিতর্ক তৈরি করেছে। সরকারি হাসপাতাল ফাঁকা পড়ে আছে, অথচ সেবাশ্রয়ের ক্যাম্পে প্রচুর ভিড়। কারা দেখাচ্ছে? তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেটা পোস্ট করা হচ্ছে, এবং পোস্ট করা শুধু হচ্ছে না, বলা হচ্ছে রাজ্য তো বটেই, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় সড়ো নাকি একটা ঝাঁকানি দিচ্ছেন অভিষেক। এবার প্রশ্ন করবেন কিসের ঝাঁকুনি, মানে ঝাঁকুনির ধরনটা ঠিক কীরকম বলুন তো? সরকারি হাসপাতালের থেকে সাংসদের কর্মসূচিতে মানুষের ভরসা বেশি,
এই ব্যাপারটা খুল্লা সামনে এসে যাওয়া, এটাই কি ঝাঁকুনি? যাতে সরকারি হাসপাতালগুলো একটু লজ্জা পায়, সরকার লজ্জা পায়, এটাই ঝাঁকুনি? হাসপাতালের থেকেও সেবাশ্রয়ের ক্যাম্পে ভালো ভালো ডাক্তার আছেন বা আসছেন, এটা ঝাঁকুনি? দেখুন, এই সমস্ত ঝাঁকুনিগুলো না এমন একটা সময় আসছে দেখুন, যখন ফের মানুষ প্রশ্ন করছে আবার কি মাস্ক পরতে হবে, আবার কি সোশ্যাল ডিস্টেন্সের দিন ফিরে এলো? কারণ কোভিডের মতোই চীনে একটা নতুন ভাইরাসের উপদ্রব শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার সেই HMP ভাইরাসের খোঁজ এই দেশেও নাকি পাওয়া গেছে। বেঙ্গালুরু আর কলকাতায় কয়েকজন শিশু নাকি HMPতে আক্রান্ত, অথচ এদের সবার যে ট্রাভেল হিস্ট্রি, মানে অন্য দেশে যাতায়াতের ইতিহাস রয়েছে, তাও নয়। তাহলে দেখুন, কয়েকটা সোজাসাপটা কথা বলে দিই, বুঝলেন তো? আমরাও খোঁজ করছিলাম, জানার দরকার ছিল। একটা ভয় তো রয়েছে ভেতরে, এবং যেটা জেনেছি এবং বুঝেছি সেটা খুব সহজ সরল একটা সত্যি কথা। যারা ওই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেন তারা জানেন এই ভ্যাকসিনটা প্রত্যেক বছর নতুন করে বের হয়। ভ্যাকসিনের প্যাকেটের গায়ে লেখা থাকে সেই সালটার কথা। মানে ধরুন এবছর যারা ভ্যাকসিন নিয়েছেন, এই সচরাচর শীতের আগে এই ভ্যাকসিনগুলো বেরোয়, এবার যারা নিয়েছেন সেই বাক্সগুলোর গায়ে লেখা থাকে 24-25, অর্থাৎ এটা এবছরের জন্য। পরের বছরের গায়ে লেখা থাকে 25-26। এবার বছরে বছরে আলাদা আলাদা ভ্যাকসিন বেরোয় নাকি? বেরোয়। তার কারণ এই যে চারপাশে আমাদের প্রচুর অসংখ্য কমন ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, এগুলো প্রতিবারই একটু একটু করে বদলায়, এবং বেশ কিছু ভাইরাস একবার একটা বেশ তাগড়া হয়ে ওঠে পর্যায়ক্রমে। এই জন্য প্রত্যেকবার আলাদা আলাদা করে ভাইরাসের জন্য এই ভ্যাকসিনগুলো, সেগুলো কে উঠলো, কতটা উঠলো, সেটা বিচার করে নতুন নতুন এই ভ্যাকসিনগুলো বার করা হয়। সুতরাং বুঝতে পারছেন, এই রকম ভাইরাসের মতো আরও একটা ভাইরাস হচ্ছে HMP। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা খুব সোজাসাপটাভাবে বলেছেন এই ভাইরাস ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এখনও আছে, এবং যে মানে উপসর্গগুলো আছে সেগুলো এই শীতে বা আগের শীতে বা তার আগের শীতে কেউ ভোগেননি, এরকম ঘটনা খুব বেশি হয়নি। সুতরাং অকারণ আতঙ্কিত হওয়ার বা হইচই বাঁধানোর খুব একটা দরকার নেই। জানার শুধু একটাই বিষয় আছে, চীনে যে ভাইরাসটা হঠাৎ করে জেগে উঠেছে বলে শোনা যাচ্ছে, যদিও কতটা জেগেছে বলে কেউ জানে না, হয়তো এখন ওই রজ্জুতে সর্পভ্রমের মতো বিষয় থাকতে পারে, বাট তবুও ওই ধরনের ভাইরাসের মধ্যে কোনো স্পেশাল কোনো মিউটেশন হয়েছে কিনা, অর্থাৎ সেটা একটু হঠাৎ তার রকম সকম বদলে ফেলেছে কিনা, এবং রকম সকম বদলে সেটা বিপজ্জনক হয়ে গেছে কিনা, এটুকুনি শুধু জানান। এবার চীনের ধরন কারোর জানা সম্ভব নয়, চট করে জানা যাবে ওখান থেকে কিছুদিন পরেই, চীনা নববর্ষের পর লোকজন ওখান থেকে বেরিয়ে এলে নিশ্চিতভাবেই সবাই সব কিছু জেনে যাবে। সুতরাং এখনই লম্ফজম্প করার যে কিছু নেই, এটা চিকিৎসকরা বলছেন। তখন একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, এই যে হঠাৎ একটা ভাইরাস নিয়ে এরকম আবার এই কবছর পর যে দুঃস্বপ্নটাকে আমরা পেছনে ফেলে আসতে চেয়েছি, সেরকম একটা দুঃস্বপ্ন জাগানোর চেষ্টা নিয়ে হঠাৎ এই যে একটা হইচই বাঁধানোর চেষ্টা শুরু হয়েছে, বা সবাই হইচই করছেন কেউ, এর পেছনে ওই মেডিকেল লবিগুলো নেই তো? দেখুন, করোনা যেরকম আমাদের মুশকিলে ফেলেছিল, তেমনি করোনার কারণেও আমাদের বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছিল, জানেন তো, যেগুলো সম্পর্কে আমরা নর্মালি কিছু জানতামই না। পরিযায়ী শ্রমিক বা স্কুল ছুটদের নিয়ে আমরা সিরিয়াসলি ভাবনা চিন্তা তো কোনোদিন করিনি। কবে করলাম? ওই কোভিডের সময়, যখন আমরা দেখলাম সার দিয়ে ওই পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় রাজ্যে ফিরছে। জানতামই না এত পরিযায়ী শ্রমিক। কোভিড চলে গেছে, ব্যাস চিন্তাভাবনাগুলো থিতিয়ে গেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার একটা রিপোর্ট দিয়ে ফের সেই পুরনো আলোচনাগুলোকে ফিরিয়ে এনেছে, জানেন তো। রিপোর্টের একটা ভালো দিক আর একটা খারাপ দিক রয়েছে। কোনটা আগে বলবো, সেই একটা ভালো একটা খারাপ খবর, কোনটা আগে বলবোর মতো জিজ্ঞেস যদি করি, আপনারা ডেফিনেটলি এই বাজারে যখন ওই ভাইরাস নিয়ে কথা হচ্ছে, তখন আগে তো ভালোটাই জানতে চাইবেন। দেখুন, ভালো খবরটাই বলছি। সরকারি প্রাথমিক স্কুলের ড্রপ আউটের পরিসংখ্যান আশার আলো দেখাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় এই যে এত অন্ধকার, এত বেনিয়ম, এত সংশয়, এর মধ্যে যদি সামান্যতম আশার আলো একটু দেখা যায়,
তাহলে যে কী ভালোই লাগে না। রিপোর্ট কি বলছে জানেন? প্রাথমিক স্তরে এই স্কুল ছুটের পরিমাণটা অনেকটা কমে গেছে, মানে প্রাথমিকে পড়াশুনো ছাড়ার প্রবণতা অনেক কম। গোটা দেশের মধ্যে আমাদের স্থান 12 নম্বর জায়গায়। কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, এমনকি আমাদের বিহারেও আমাদের থেকে অনেক বেশি প্রাথমিকে ড্রপ আউট, মানে প্রাথমিক স্তরেই লেখাপড়া ছেড়ে দেয়, এই সংখ্যাটা অনেক বেশি। আবার বলছি, এটা কিন্তু বুনিয়াদী শিক্ষার জন্য নিঃসন্দেহে একটা সুখবর, কিন্তু কেন্দ্রের ওই একই রিপোর্টে তো খারাপ দিকটা উঠে এসছে। সরকারের রিপোর্ট কি বলছে জানেন? এ রাজ্যের ক্ষেত্রে মাধ্যমিক স্তরে মানে 8ম শ্রেণীর পর স্কুল ছুটের পরিসংখ্যানটা অত্যন্ত উদ্বেগজনক। ক্লাস 8-এর পর 12% পড়ুয়া স্কুল ছেড়ে দিচ্ছে। বাংলার থেকে অনেক কম ড্রপ আউট উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরল, এরকম অসংখ্য রাজ্যে। কেন এই বিপরীত অবস্থা? প্রাথমিকে স্কুল ছুট কমার কারণ যদি মিড ডে মিল হয়, তাহলে কি 8মের পর স্কুল ছুটের কারণও সেই মিড ডে মিলই? ক্লাস 8-এর পর তো স্কুলে আর মিড ডে মিল নেই। স্কুল ছুটের কারণ হিসেবে রাজ্য সরকার এটাকেই দায়ী করছেন। এটা একটা বাস্তব জিনিস জানেন তো। অনেক টিচারের সাথে কথা বলে দেখেছি, শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে দেখেছি। এক শিক্ষিকা একবার বলেছিলেন তার স্কুলে মানে এই মিড ডে মিল এক দিন তো স্পেশাল মেনু থাকে। তিনি বলেছিলেন যখন ওই ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের জন্য, ধরুন সেদিন কোনো একটা ব্যতিক্রমী দিন মাংস খাওয়ানো হচ্ছে, আলাদা করে একটা কুপন দেওয়া হয় সেদিন। তিনি দেখলেন একটা বাচ্চা খালি কাঁদছে, তো গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে কাঁদছিস কেন? বলল, আমার কুপনটা নিয়ে নিয়েছে। বলে, কুপন নিয়ে নিয়েছে মানে? কোনো এক বড় দিদি সে তার কাছ থেকে সেই কুপনটা নিয়ে নিয়েছে। তো সেই শিক্ষিকা তো সেই বড় দিদিকে ডেকে বকবেন ঠকবেন বলে ঠিক করলেন, কিন্তু যখন তাকে ডেকে পাঠালেন বকতে পারলেন না। পরে তিনি বলেছিলেন যে বিশ্বাস করুন, ক্লাস 8-এর নিচেদের খিদে পাবে, আর ক্লাস 8-এর ওপর যারা রয়েছে ক্লাস 9-এ পড়ে বলেই তার খিদে থাকবে না, এটা হয় নাকি? ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যায় না যখন এদের জন্য গরম গরম ভাত আর তার সাথে মাংস টাংস বা এরকম কোনো ব্যবস্থা হয়, তখন ওই বাচ্চাগুলো তারা কি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, নিজেদের বুকের ভেতরটা ফেটে যায়। অনেক সময় বহু স্কুলে টিচাররা নিজেরা চাঁদা তুলে অন্য ক্লাস স্পেশাল দিনগুলোতে ক্লাস 10 পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করে। এটা একটা অত্যন্ত বাস্তব ভিত্তিক সমস্যা। এবার দেখুন, একটা জিনিস দিই, আপনাদের তথ্য দিই। এই যে গোটা বিষয়টা, সেটা তো শুধু একটা দিক তুলে ধরলাম। এই দিকটা কোথায়? না ওই মিড ডে মিল কেন্দ্রিক, বাকিটা পরিকাঠামোটার সম্পর্কে আমরা ভাবনা চিন্তা করছি কি? মানে স্কুল ছুটের কারণ যদি ভাবতেই হয়, একটা তথ্য দিই আপনাদের। একদিকে রাজ্যের 6000-এর বেশি স্কুলে স্কুল প্রতি শিক্ষক মাত্র 1 জন, আরেকদিকে পড়ুয়াহীন বন্ধ হয়ে যাওয়ার মুখে প্রায় 3500 স্কুলে শিক্ষকতা করছেন এরকম শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানেন 14,000। এটা বিপরীত তো নয়। মিড ডে মিলের পাশাপাশি এই পরিকাঠামোর বৈপরীত্যও কি এড়ানো যাবে? আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে, ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না, সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুটো ইঙ্গিত দিলেন। এক, রিপোর্টে জল থাকলেও থাকতে পারে, মানে সেটা তার সন্দেহ। আর 2, তিনি বললেন ক্লাস 8-এর পর স্কুল ছাড়ার কারণ ওই মিড ডে মিল হতে পারে। প্রথম সন্দেহে অন্য একটা ফাঁক থাকে আর কি, মানে মাধ্যমিকের স্কুল ছুটের রিপোর্টটা এটা যদি সন্দেহজনক হয়, তাহলে প্রাথমিক স্তরে স্কুল ছুট কম, এই রিপোর্টটাকেও কি সন্দেহের বাইরে রাখা যাবে? এক যাত্রায় পৃথক ফল, সেটা কি হয়? নেতা নেত্রীরা অবশ্য রামকৃষ্ণদেবের বর্ণনার মতো সেই
রাজহাঁসের কথা বলেন আর কি, বাটিতে দুধ আর জল মিশিয়ে দিন, জল বাদ দিয়ে শুধু দুধটা শুষে নেন ওই রাজনৈতিক নেতারা। নেতারা জানেন কোনটায় সন্দেহ আর কোনটা প্রশংসা দিতে হয়। ব্রাত্য বসু যেটা বললেন না সেটা কি, এই যে মানে লোকজনের স্কুল ছুটের কারণ যদি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যদি পেটের খিদে হয়, অর্থাৎ মিড ডে মিল হয়, সেটার সাথে খিদের সম্পর্ক রয়েছে, পেটে খিদে, পেটে খাবার। আর তারপর যারা ওই মাধ্যমিক স্তরে স্কুল ছেড়ে দেন তারা কোথায় যান? শ্রমিক হয়ে যান। কল কারখানা, আমরা যতই বলি শিশু শ্রমিক অ্যালাউড না, আমরা সব বন্ধ করতে পেরেছি। মানে তারা যে সেই রুজি রোজগারের পথে নেমে পড়ে, সেটার পেছনেও তো ওই পেটে খাবার জোগান দেওয়ারই তাগিদ। আসলে কোথাও গিয়ে কি এই যে বিভিন্ন দুর্নীতি বলুন বা এই পরিকাঠামোগত সমস্যা বলুন, এর ফলে কি এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে ওই পড়াশুনো করলে পেট ভরবে না, এরকম একটা ধারণা সবার মনের মধ্যে গেড়ে বসেছে। তাই যতদিন পর্যন্ত শুধু পেটটা ভরছিল ততদিন ছিল, যেদিন থেকে পেট ভরা বন্ধ হয়েছে স্কুলে গিয়ে, সেদিন থেকে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। দেখুন, সবাই তো আর মানে ওই যাদের কথা বলা হয় বা যারা স্কুল ছুট হয় তারা ওই চট করে এই স্কুলে, সরকারি স্কুল ভালো না সুতরাং পরিকাঠামো ভালো না বলে বেসরকারি স্কুলে ভর্তি হলাম, এটা হয় নাকি? তারা এটা পারেন না। আর এই জায়গার থেকেই কোথাও গিয়ে ওই এতদিন ছোটোবেলার থেকে যেটা শুনে এসছি, গাড়ি পড়াশুনো করে যেইজন, গাড়ি ঘোড়া চড়ে সেইজন, সেইটা বদলে সেই হীরক রাজার দেশের মতো পড়াশুনো করে যে অনাহারে মরে সে, এই তত্ত্বটাই বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রকে সাজিয়ে গুছিয়ে যে পিকচার দিয়েছে, যে চিত্র এঁকেছে, যে 12% ড্রপ আউটের সংখ্যা তার থেকে অনেক বেশি। তার আরও একটি বড় উদাহরণ, যে রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়, এই পরিযায়ী শ্রমিকের অধিকাংশই হচ্ছে কোনো রকমের প্রাথমিক স্কুলে মিড ডে মিল খেতে গেছিল, তারপরে জন খাটতে, মজুর খাটতে, লেবার খাটতে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে চলে গেছে। একদিকে তো পরিকাঠামো নেই, শিক্ষক নেই, এইরকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যে কর্মসংস্থান কোথায়? সুতরাং ছাত্রছাত্রীরা কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা মানে কোনো রকমে উঠে গিয়ে সেই পাশ ফেল নেই ইত্যাদি করে তারা 8 পর্যন্ত গেল, তারপরে তারা বিভিন্ন ধরনের কাজে লেগে যাচ্ছে, অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। কোথাও আমাদের রাজ্যে শিক্ষার মানের সাথে কম্প্রোমাইজ করা হয়েছে, আর সেই মানের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে স্কুলগুলোর অভ্যন্তরীণ পরিবেশ খারাপ হয়েছে এবং তার ফলেই এই ধরনের ড্রপ আউটের সংখ্যা বেড়েছে বলে আমি মনে করি। শিক্ষার মানের সাথে কম্প্রোমাইজ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, যেভাবে ওএমআর শিটে নম্বর বাড়িয়ে কমিয়ে বিভিন্ন রকম জালিয়াতি করা হয়েছে, যেভাবে টাকার বিনিময়ে চাকরির ফাঁদ পাতা হয়েছিল, এটা সার্বিক শিক্ষার মানের সাথে কম্প্রোমাইজ তো বটেই। এবং সেটা করেছিলেন তো ওই তাবর পদাধিকারীরা, এরকম অভিযোগই তো উঠেছিল। অবশ্য অভিযোগ উঠলেই অভিযুক্ত হয় না, এটা তো তিলোত্তমা কাণ্ডে মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আমরা মনে রেখেছি, তাই জন্য তাদের আর অভিযুক্ত বলছি না। কিন্তু আজ নিয়োগ দুর্নীতি মামলায় যখন প্রথম চার্জ গঠন হলো, তখন আদালত কিন্তু বলেছে যে যা যা তথ্য প্রমাণ আছে তাতে বোঝা যাচ্ছে যে এদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন সম্ভব। এজেন্সির কাছে তথ্য প্রমাণ রয়েছে, আজ সেটা বলছে আদালত। মানে কোথাও গিয়ে যারা যারা এতদিন ধরে হাল ছেড়ে দিয়েছিলেন যে আর কিছু হবে না, অসংখ্য লোক যারা এই বিভিন্ন রকম নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত ছিলেন, তারা সবাই যে যার মতো জামিন পেয়ে গেছেন, এবার ছাড়াও পেয়ে যাবেন। তারা হয়তো এবার একটু আশায় বুক বাঁধবেন। কিন্তু মুশকিল কি জানেন, নিয়োগ দুর্নীতির সিলেবাসটা যে বেশ বড়, সেটার পরিধিটা যে অনেকটা, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর শুধু তো ওই শিক্ষক বা পুরকর্মী নিয়োগ নয়, অধ্যাপক নিয়োগেও তো দুর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষার সাথে আর কতটা কম্প্রোমাইজ করতে হবে বলুন তো? এই কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় বাংলার জুলজি বিভাগের 2 সহকারী অধ্যাপক নিয়োগে এইরকমই তো দুর্নীতির অভিযোগ উঠেছে। কিভাবে? একদম চেনা ছক, চেনা সিলেবাস। যে যোগ্য তাকে সরাতে নাকি তার নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, আর তালিকার একদম শেষে থাকা প্রার্থীর নম্বর বাড়িয়ে তাকে প্রথমে এনে ওই চাকরিযোগ্য করে চাকরি দিয়ে দেওয়া হয়েছে।
চমৎকার বললেও অবশ্য এখন আর চমৎকার বলে লাভ নেই, এটা চমৎকার বলতে বলতে আমরা অবাক হয়ে গেছি আর কি, আর এখন ওই সমস্ত বলে লাভ হয় না। আজ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল এদের নামে চার্জ গঠন হয়েছে। সেখানে মানিক ভট্টাচার্য আদালতে আজ বিচারকের সঙ্গে তর্কাতর্কিও করেছেন, যে কার মায়ের যেন বড় গলা সেই হিসেবে আর কি হয়তো তর্কাতর্কি করেছেন, এবং তর্কাতর্কি করতে গিয়ে বিচারকের কাছে ধমকও খেয়েছেন। একই সঙ্গে আরেকজনের নামেও তো চার্জ গঠন হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, যার কণ্ঠস্বর পরীক্ষা করতে গিয়ে ওই সিবিআইয়ের কালঘাম ছুটেছিল। পরীক্ষা হয়েছে, রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এইটাতে কি অদ্ভুত মিল জানেন তো, হ্যাঁ পরীক্ষা হয়, রেজাল্ট আসে না। কণ্ঠস্বর পরীক্ষা বেজায় কঠিন, কিন্তু তারপর রিপোর্ট আসাটা সেটাও কঠিন। সেটা যদি ঠিকভাবে পরীক্ষা না হয় তাহলে কিন্তু ফেঁসে যেতে পারে। কেন জানেন? কারণ আজকাল ওই বিভিন্ন জায়গায় সে সাইবার ক্রাইমের মতোই এই ফোনে ছেলেরাও মেয়েদের গলা টলা নকল করে বিভিন্ন রকম ফন্দি ফিকির করছে এবং লোকজন ফেঁসে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কোথা থেকে কোথায় গিয়ে পড়বেন, এবং যেখানেই পড়বেন সেখানেই আপনার জন্য ফাঁদ পাতা। সুতরাং সাধু সাবধান, দুর্নীতির ফাঁদ পাতা এ ভুবনে।